না থাকায় বাড়িটা ভীষণ খালি খালি লাগে। মায়া রাত্রির পছন্দের কিছু খাবার রান্না করেছেন। উৎপলকে ডেকে বলেন, এগুলো রাত্রে দিয়ে আসবে। আমি ওদের আসতে বললেই তো হতো মা। সে বলা যেত, আনোয়ারা আবার সবসময় আসেন না, এটা স্বাভাবিক, তুই দিয়ে আয় বরং। উৎপল সংকোচ নিয়ে রাজি হলো। ওই বাড়িতে এখন সবাই আছে। সবার সামনে ইস্পিতার সাথে কথা বলতে গেলে যদি ধরা পড়ে যায়। উৎপল কল দিল ইস্পিতাকে, সে ধরল না। আজ দুপুরে ঝগড়া হয়েছে। ওই বাড়ি গিয়ে কলিং বেল চাপতেই ইস্পিতাই দরজা খুলে দিল। উৎপল কথা বলতে যাচ্ছিল, ইস্পিতা ইঙ্গিতে ভেতরে দেখে গলা উঁচিয়ে পড়ল, আরে ভাইয়া আপনি, আসুন আসুন, কেমন আছেন? প্রেমিকার মুখে ভাইয়ের ডাক শুনে উৎপল একটা ধাক্কা খেল। মনে হলো কোনো দুঃস্বপ্ন দেখছে। এত কিছু থাকতে শেষ পর্যন্ত ভাইয়া। ইমরোজ এগিয়ে এলো। আরে উৎপল, এসো এসো, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? ভালো। তুমি তো আসোই না বাসায়। ওরা বসার ঘরে এসে বসলো। আন্টি কেমন আছেন? মা ভালো আছে। রাত্রি কোথায়? ও ভেতরে, তুমি বসো, আমি ডেকে দিচ্ছি। উৎপল খাবারগুলো ইস্পিতার হাতে দিয়ে বলল, এগুলো রাখুন, মা পাঠিয়েছে আপনাদের জন্য। ইমরোজ উঠে দাঁড়িয়েছিল, বলল, ইপসিকে আপনি বলছো? ও ছোট মানুষ। উৎপল বলল, ছোট হোক, উনি একজন ভদ্র মহিলা। প্রথমেই তুমি বলাটা। ইস্পিতা কটমট করে ওর দিকে তাকালো। ভদ্র মহিলা। ইমরোজ ভেতরে যেতেই ইস্পিতা ফিসফিস করে দাঁতের দাঁত চেপে বলল, আমি ভদ্র মহিলা? ফাজলামো হচ্ছে। আমি যদি ভাইয়া হতে পারি তোমাকে ভদ্র মহিলা বলেছি, আপু বলিনি। এটাই তো ভাগ্য। আরও কিছু বলতে যাচ্ছিল, এরই মধ্যে রাত্রি এসে উচ্ছ্বাসিত গলায় পড়ল, ভাইয়া। উৎপল উঠে বোনকে ভালোমতো দেখে ওর মাথায় হাত রেখে বলল, কেমন আছিস? তুমি কেমন আছো সেটা বলো। আমাকে তাড়ানোর জন্য অস্থির হয়ে গিয়েছিল, এখন তো মনে হয় বিন্দাস আছিস। উৎপল আজ আর খুনসুটি করল না। তোকে ছাড়া বাড়িটা ভীষণ খালি খালি লাগে রে। রাত্রি উৎপলের কাঁধে মাথা রাখল। চোখে পানি চলে আসছিল, সেটাকে কোনো মতে প্রবোধ দিয়ে বলল, এখন তো তোমাকে আর আমার জন্য চকলেট আনতে হয় না। উৎপল পকেট থেকে চকলেটের বক্সটা বের করে রাত্রির হাতে দিল। প্রতিদিন এনে জমিয়ে রাখি, আজ একবারে দিলাম। একদিনের অভ্যাস কি এত সহজে ভোলা যায়? ভাবি, তুমি এখনো চকলেটের বায়না করো? ওর কাছে সারা জীবন করব। কিছু জিনিস বদলাতে ইচ্ছে করে না, ধরে রাখতে ইচ্ছে করে। বড় হয়ে গেলেও ছেলেবেলা গায়ে মেখে রাখতে ভালো লাগে। কি কিউট ব্যাপার। ইস্পিতার কথায় রাত্রি হেসে উৎপলকে বসতে বলে নিজেও পাশে বসল। ইমরোজ রাত্রিকে পাঠিয়ে মায়ের ঘরে যাচ্ছিল তাকে ডাকতে, কিন্তু ভাই বোনের মিষ্টি আদুরে আবদার ভরা খুনসুটি দেখে কেন জানি না দাঁড়িয়ে পড়ল। প্রথমে চকলেটের আবদার শুনে বিরক্ত হয়েছিল, পরে কেন যেন ভীষণ ভালো লাগলো। রাত্রিকে সবসময় ডাকাবুকো দেখে অভ্যস্ত ইমরোজ। ওই ইমেজের ভেতরে যে এমন একটা শিশুসুলভ আরেকটা রাত্রি আছে যেটা ওকে চমৎকৃত করেছে। সেও ইস্পিতাকে ভীষণ ভালোবাসে, কিন্তু এভাবে সেটা প্রকাশ করতে পারি কি উৎপলের মতো? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আনোয়ারার কথাই সম্বিতে ফিরে আশেপাশে তাকিয়ে দেখল। সবগুলো চোখ ওর দিকেই তাকিয়ে আছে। সে বলল, তোমাকে ডাকতে যাচ্ছিলাম মা। ইস্পিতা আর উৎপল পুরো সময়টা তটস্থ হয়ে রইল। কোনোভাবেই ধরা পড়া যাবে না। উৎপলকে কিছুতে না খাইয়ে ছাড়লেন না আনোয়ারা। খাবার সময় মা উৎপলের প্লেটে মাছ তুলে দিচ্ছিল। ইস্পিতা প্রায় বলে ফেলতে যাচ্ছিল, উৎপল মাছ খায় না। এ যাত্রে রাত্রির জন্য বেঁচে গেল, সেই বলল কথাটা। উৎপল তো আপনি তুমি গুলি ফেলছিল বারবার। ইস্পিতার মাঝে মধ্যে ভাইয়া ডাকাটাই যত নষ্টের গোড়া। এই কাঠখড় পুড়িয়ে মিশন বিবাহ সাকসেসফুল করেছে কি ওর মুখে ভাইয়া ডাক শোনার জন্য? ইস্পিতাকে মেসেজে বলেছে, খবরদার ভাইয়া বলবে না। ভদ্র মহিলা বললে কেন? এখন তো শুনতেই হবে। ধুর, কোনো মানি হয়? তবে এত কিছুর মধ্যে একটা খবর শুনে ভালো লাগলো। রাত্রি আর ইমরোজ মধুচন্দ্রিমায় যাচ্ছে। মধুচন্দ্রিমায় যাবার প্রস্তুতি হিসাবে রাত্রি হাতে জরুরি কাজগুলো গুছিয়ে নিচ্ছে। যে বিয়েগুলো প্রায় গুছিয়ে এনেছে সেই ক্লায়েন্টদের সাথে মিটিং সারলো। মিটিং প্রায় শেষ পর্যায়ে তখন ইমরোজ কল করলো। কতক্ষণ লাগবে আপনার? আজ ওরা কেনাকাটা করতে যাবে। ওদের কারোরই ইচ্ছে ছিল না, রাত্রি বলেছিল।
মা, কিছুদিন আগেই তো কেনাকাটা করলাম। কিন্তু আনোয়ারা মানেনি, কড়া গলেই বলেছেন। সেটা তো বিয়ের জন্য, এখন কমফোর্টেবল কিছু নিবি। ইমরাজ জানে বলে লাভ হবে না, তাই এবার কিছু বলেনি। তাছাড়া এই হানিমুনে সে এখন বেশ আগ্রহের সাথেই যাচ্ছে, সদবোধ বলে কথা। আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, আধা ঘন্টা লাগবে। কতক্ষণ অপেক্ষা করতে হবে? কল করে আসলেই পারতেন, কাজ না গুছিয়ে তো যাওয়া যায় না। নির্ঘাত এই মেয়ে ইচ্ছে করে দেরি করছে, সারাক্ষণ ওকে ভোগান্তি দিতে এক পা খাড়া করে রাখে। অসহ্য মেয়ে। রাত্রি কাজ শেষ করে বেরোলো, ঘড়ি ধরে 42 মিনিট পরে। ইমরোজ মোটরসাইকেল কিনেছে কিছুদিন হয়, পুরনোটা অনেকদিন আগেই অকেজো হয়ে পড়ে আছে। বাইকের সামনে দাঁড়িয়ে রাত্রি বলল, আপনি বাইক এনেছেন কেন? আপনি যান, আমি রিক্সা বা সিএনজি দেখছি। দেখুন, সেটা আগে বললেই পারতেন। 42 মিনিট অপেক্ষা করিয়ে এখন সিন ক্রিয়েট করছেন কেন? আপনার সাথে বাইকে চাপতে ভরসা পাচ্ছি না, রিভেন্স ঘুরছে মাথায়। বলা তো যায় না, ইচ্ছে করে ফেলেও দিতে পারেন। ভয় পাচ্ছেন? আপনি ভয় পান জেনে ভালো লাগলো। রাত্রি চোখে আগুন চড়িয়ে ইমরোজকে ভস্য করে দিতে চাইল। ভয় ওই জিনিসটা আমার মধ্যে নেই। সরুন, সামনে এগিয়ে বসুন। খবরদার, যদি ফেলে দেবার চেষ্টা করেছেন, আমি একা পড়বো না, আপনাকে সাথে নিয়েই পড়বো। আমি এতটাও খারাপ নই যে ইচ্ছে করে কারোর অ্যাক্সিডেন্ট করাবো, এইটুকু ভরসা রাখতেই পারেন। রাত্রি উৎপলের সাথে বাইকে উঠেছি অসংখ্যবার, তাই তেমন জড়তা নেই, কিন্তু ইমরাজের সাথে প্রথমবার কোথাও যেন খানিকটা অস্বস্তি হলো। তবে সেটা কেটে গেল দ্রুত। বেশ সাবধানেই চালাচ্ছে ইমরোজ। রাত্রির মনে হলো ছেলেটা ভীষণ ঝগড়াটে, বোকাও মনে হয় মাঝে মধ্যে, কিন্তু অন্যান্য বিষয়ে একেবারে খারাপ নয় বোধহয়। কেনাকাটা করার সময় রাত্রি ইচ্ছে করে সময় নিল। দুই বাসার সবার জন্য কেনাকাটা করলো ওরা। দাম মেটাতে গিয়ে কিছুটা কথা কাটাকাটি লাগছিল, কারণ রাত্রি ইমরোজকে টাকা দিতে নিষেধ করেছিল। এখন দেবেন, পরে এটা নিয়ে কথা শোনাবেন, সেটা হবে না। শেষমেশ দুজন 50-50 বিল শেয়ার করতে রাজি হয়েছে। ইমরোজ খেয়াল করলো রাত্রির পোশাক কেনায় খুঁতখুঁতে, তবে শপিংয়ে তারও অনীহা। কোনো মেয়ের শপিংয়ে অনীহা থাকতে পারে, এটা ওর জন্য রীতিমতো বিস্ময়কর। আগামীকাল রাত্রিরা কক্সবাজার চলে যাবে 3 দিনের জন্য। এই উপলক্ষে ওদের বাসায় ইমরোজদের দাওয়াত আজ। রাত্রি খয়েরি রঙের একটা শাড়ি পরল। বিয়ের সময় উৎপল দিয়েছিল শাড়িটা। ভারী সাজে ওর চেহারার মিষ্টতা ঢেকে যায়, মানে না কেন যেন। মানানসই স্বল্প প্রসাধনী ব্যবহার করেছে সে, তবে লিপস্টিক গাঢ় রঙের পরে। খোলা চুলে ওকে ভীষণ সুন্দর লাগছিল। ইস্পিতা ওকে ডাকতে এসে উচ্ছ্বাসিত গলায় বলল, ভাবি, তোমাকে কি যে মিষ্টি লাগছে। তোমার থেকে কম। মৃদু হেসে উত্তর দিল রাত্রি। ইমরোজ নীল রঙের পাঞ্জাবি পরেছে। আনোয়ারা বললেন, তুই খয়েরি পাঞ্জাবিটা পরতে পারলি না? কেন মা, এটাতে কি সমস্যা? এই জেনারেশন পুরোটাই এমন, রসকসহীন। নাকি তোরা দুইটাই এমন এক পিস? ইমরোজ আর রাত্রি দুজনে দুজনের দিকে তাকালো। ইমরোজ ভাবল, দেখতে যেমন নিরীহ, কাজকর্মে সাক্ষাৎ শাকচন্নি। রাত্রির ভাবনা ছিল, দেখো কেমন গোবেচারা ভাব, মনে হয় ভাজা মাছ উল্টে খেতেই জানে না, অথচ এর পেটে পেটে শয়তানি। চেহারা স্বভাবের এত বৈপরীত্যে কেন? রাত্রি মায়াকে বলল, মা ভাইয়ার বিয়ের ব্যাপারে এসে তোমাদের ডিটেলস দিব। খুব ভালো ফ্যামিলি, মেয়েটাও ভালো। ভাইয়াকে বায়োডাটা দিয়েছিলাম, সে দেখে সিদ্ধান্ত নিও। উৎপল কি বলেছে? কিছুই না, তবে ও যেহেতু কোনো সম্পর্কে ইনভলভ হয়নি, আপত্তি করার তো কিছু দেখছি না। আচ্ছা, সে হবে না হয়, তোরা ভালোই ভালোই ঘুরে আয়। মায়ার হাবিব সাহেব দোয়া করে দিলেন ফেরার সময়। নির্দিষ্ট দিনে ওরা নির্ধারিত ট্রেনে গিয়ে বসল। দুজনের একসাথে প্রথম যাত্রা। ইমরোজ মনে প্রতিশোধ নিতে পারার আনন্দ, রাত্রির মনে সেই মধুময় আনন্দে চিরতার রস ঢালার বাসনা। মধুর সাথে চিরতার রস মেশালে কেমন লাগবে? বিটকেলে স্বাদের কথা মনে পড়তেই কেমন গা গুলিয়ে এলো। চট্টগ্রামের রাত্রির ফুপুর বাসা, সেখানে একবার না গেলে তিনি ভীষণ মন খারাপ করবেন। ওরা এসেছে খুব অল্প সময়ের জন্য। চট্টগ্রাম পৌঁছাতে ভোর হবে। বিকেল পর্যন্ত ফুপুর বাসায় বিশ্রাম করে কক্সবাজার যাবে ওরা। কিছুক্ষণ ভালোই গেল। দুজনেই পাশাপাশি বসে বই পড়ছিল। কেউ কারোর সাথে কথা বলছিল না, শুধু
ট্রেন থামলে ইমরোজ একবার করে দেখতে চেষ্টা করছিল কোন স্টেশন। হঠাৎ একজন ইমরোজের বয়সী সুদর্শন ছেলে সে রাত্রিকে ডাকলো। ইমরোজ এর আগে যখন উঠেছিল এ ছেলেকে দেখেছে। ওদের থেকে বেশ দূরেই ওর সিট। এদিকে উকিঝুঁকি মেরে পাশের জনকে কিছু বলছিল। এখন যে আশেপাশে বাদ দিয়ে রাত্রির কাছে পানি নিতে এসেছে, বিষয়টা ওর ভালো লাগেনি। ওর সন্দেহ আছে এই ছেলের ব্যাগ চেক করলে নিশ্চিত পানির বোতল পাওয়া যাবে। রাত্রি কিছু বলার আগেই সেই বলল, হ্যাঁ আমি দিচ্ছি। এরপর ইচ্ছে করে রাত্রিকে বলবো পানিটা কোন ব্যাগে যেন। রাত্রির ছেলেটার ইন্টেনশন বুঝতে পেরেছে, তবে ইমরোজেরও ওর প্রতি প্রোটেক্টিভ হবার কারণ বোধগম্য হলো না। রাত্রি ইমরোজের ব্যাকপ্যাক ইঙ্গিত দেখিয়ে বলল, ওইটাতে মনে হয়। এবার ছেলেটা জিজ্ঞেস করল। দুজন একসাথে উত্তর দিল, হাজব্যান্ড ওয়াইফ। ছেলেটা এই যুগলকে কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিতে দেখে বলল, ওদের সম্পর্ক যাই থাক, বাইরের মানুষ কেন আঙ্গুল তুলবে? দুজনেরই মেজাজ খারাপ হলো। ইমরোজ বলল, কেন? রাত্রি হেসে বলল, সে কি পানি লাগবে না? ছেলেটা যাবার পরে রাত্রি হেসে ফেল। ইমরোজ বলল, হাসছেন কেন? আপনাকে বিরক্ত করতে এসেছিল, এতে হাসির কি আছে? অদ্ভুত মেয়ে তো আপনি। আমি হাসছি আপনার জন্য। আমি কি করেছি? আমাকে বিরক্ত করলে আপনার কিন্তু খুশি হবার কথা ছিল। আপনি বিরক্ত হলেন কেন? আশ্চর্য, আপনার প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? রাত্রি মাথাটা ইমরোজের দিকে একটু এগিয়ে নিয়ে চোখে চোখ রেখে রেগে বলল, সেটা হলেই ভালো। আমার প্রেমে পড়তে যাবেন না যে, তাহলেই ডুববেন। বলে রাত্রি শরীকে সিরিয়াস ভঙ্গিতে বইতে মুখ ডুবিয়ে দিল। এমন ভয়ঙ্কর একটা কথা বলেছে, মাত্রই কি বলবে দেখে। ইমরোজের কিছুক্ষণের জন্য শ্বাস প্রশ্বাস দ্রুতর হয়েছিল, কেন কে জানি। তবে ধাতস্থ হয়ে নিয়ে সগর্বে ঘোষণা দিল, আপনার প্রেমে আমি যদি কখনো উন্মাদ হয়ে যাই তাহলে জানি না, কিন্তু সুস্থ থাকতে ইম্পসিবল। আমি শুধু সতর্ক করলাম। রাত্রি খুব ভালো করে জানে। আর যাই হোক, ইমরোজর প্রেমে পড়েনি, ওকে জ্বালানোর জন্য কথাটা বলেছে। প্রতিক্রিয়া দেখে বেশ মজাও লাগছে। কতক্ষণ পরে খাবার বের করে খেয়ে নিল। আনোয়ারা ওদের জন্য হালকা খাবার দিয়ে দিয়েছেন। তবে বাকি রাস্তা কেউ আর কোনো কথা বলল না, নির্বিঘ্নেই কাটলো। নামার সময় ইমরোজ নিজের ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে দেখে রাত্রি বলল, আমার একটা ব্যাগ ধরুন। আপনি নিজেই নিন, আপনারটা আমি কেন ধরতে যাব? একটু আগে না বললেন আমি আপনার রেসপন্সিবিলিটি? এখনই ভুলে গেলেন? নিলেই তো বলবেন আমি আপনার প্রেমে পড়ে গেছি। কথা শোনার জন্য কেন নেব? প্রেমে পড়ার ভয় পাচ্ছেন? এত ভীতু আপনি? এবার ইমরোজের হাতে ঘা লাগলো। ও মোটো ভীত নয়, সেটা প্রমাণ করার জন্য রাত্রির লাগেজটা নিল। পুরো 1 মাস থাকার প্ল্যান নাকি আপনার? এত কি নিয়েছেন ব্যাগে? মেয়েদের অনেক কিছু লাগে, ব্যাগ বড় হওয়া স্বাভাবিক, আপনি বুঝবেন না। এর মধ্যে ট্রেন থেমে গেছে। নামার আগে ইমরোজ বলল, আমি মোটেও ভীত নই। জেনে খুশি হলাম। মা আমার কাছে বায়োডাটা চাইছে। উৎপল আছে একটা মানসিক যন্ত্রণার মধ্যে। ইস্পিতার সাথে মুঠোফোনে কথা বলছি এখন। কার? শোভার। উৎফল ফাজলামো করছো? সত্যি, রাত্রি নাকি সেদিন যাবার আগে মাকে বলে গেছে আমার কাছ থেকে বায়োডাটা নিতে। মা ওটা চাইছে এখন। এবার মনে হয় আমাদের সব বলে দেওয়া উচিত। এভাবে আর কত? এভাবেই যদি বলবো তাহলে এত কাহিনী করে ওদের বিয়ে কেন দিলাম? আমি মাকে বলেছি আমি হারিয়ে ফেলেছি ওটা, ওরা আসুক, এর মধ্যে একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। একটু ভরসা রাখো ইপসি। আমার কিছু ভালো লাগছে না। ভালো ওরও লাগছে না। কোনো বুদ্ধি না পেলে সরাসরি বলতেই হবে। ইস্পিতা ছাড়া অন্য কাউকে বিয়ে করা ওর পক্ষে সম্ভব নয়। ওর মনে পড়ে ওর বন্ধু পিয়ালের বিয়েতে ইস্পিতা এসেছিল। সে পিয়ালের ছোট বোনের ফ্রেন্ড। সেখানেই পরিচয়, কথাবার্তা চলতো। বলতে বলতে একসময় ভালো লাগা তৈরি হয়। তারপর হুট করেই একদিন সে প্রস্তাব দিয়ে ফেলে। ইস্পিতাও রাজি হয়ে যায়। সেই থেকে ওদের সম্পর্ক কত শত প্রতিশ্রুতি। কক্সবাজারে আসতেই রাত হয়ে গেল। ওরা হোটেলে নিজেদের রুমে এসে ফ্রেশ হয়ে একবার বেরোলো। কলাতলি বিচের এদিকে ভালোই জনসমাগম, তবে আলো সেভাবে নেই। অদূরে স্থানীয় দোকানগুলোর আলো আসছে খানিকটা। আজ অদ্ভুত সুন্দর চাঁদ উঠেছে। জ্যোৎস্নালোকে ভেসে যাচ্ছে জলরশি, বাতাসে ভেসে আসছে সমুদ্রের
কান্না কিংবা আনন্দের সুর, সেই সাথে বিশাল সমুদ্রের গর্জন কেমন মন খারাপ করা একটা ভালো লাগায় আচ্ছন্ন করে ফেলে রাত্রিকে। মনে হলো সুবিশাল জলরাশির সামনে সে অতি তুচ্ছ একজন মানুষ। ওর আশেপাশের সমস্তই যেন মুহূর্তের জন্য বিস্তৃত হয়ে গেল। আমার এই গর্জনটা খুব ভালো লাগে। ইমরোজের কথায় ওর ঘোর কাটল। এর আগেও সে দুবার এসেছে এখানে, একবার পরিবারের সাথে, আরেকবার ফ্রেন্ডদের সাথে। এবার যার সাথে এসেছে তার সাথে ওর অদ্ভুত এক যোগসূত্র। ওর যে জীবনসঙ্গী হবে তার অবচেতন মনে আঁকা ছবির সাথে কি এই ছেলেটার মিলে? তবু তো একটা অদৃশ্য সুতো ওদের আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে। এই অপার্থিব পরিবেশই কিনা ওদের ভেতরে থাকা প্রতিশোধের খেলা। কিছু মুহূর্তের জন্য যেন কোথায় সরে গেছে রাত্রির। আজ আর রাগ হলো না। আমারও। আর সৈকত ধরে হাঁটলো বেশ কিছুক্ষণ। মাঝে মধ্যে অর্থহীন কিছু আলাপ দুজনেই যদিও স্বীকার করবে না, তবুও ভেতরে ভেতরে জানে সময়টা মন্দ কাটেনি। হোটেলে ফিরতেও কিছুক্ষণ ঘোরার মধ্যেই থাকলো। তবে ওই পরিবেশে যা স্বাভাবিক, এই আলো ঝলমলে অন্ধ রুমটা সম্পূর্ণই আলাদা। এই আলো ঝলমলে বন্ধ রুমটা সম্পূর্ণই আলাদা। কিছুক্ষণের মধ্যেই দুজন আবারও নিজেদের মধ্যে ফিরে এলো। চমৎকার সময় কাটায় রাত্রি আজ আর ইমরোজের পিছু লাগেনি। সে জামাটা বদলাবে বলে ওয়াশরুমে যাচ্ছিল। ইমরোজের ঝড়ের বেগে ওকে ক্রস করে ঢুকে পড়ল। রাত্রি কিছুক্ষণ সময় লাগলো বুঝতে। এরপর দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য ফাজিল ছেলে। সে প্রবল রাগে এই পাশ থেকে ছিটকিনি তুলে দিয়ে জামা বদলে আয়েশ করে বসলো। একে ছাড় দেওয়াই ভুল হয়েছে। বেটা বদের হাটটি মিচকে হনুমান। আজ ইমরোজের একদিন কি রাত্রির একদিন। যদি জহুরি হতো, ও যেহেতু আগে যাচ্ছিল, ওকে বলে কি হতো? ও যেতে দিত না। এটা কি ধরনের বর্বর আচরণ? ওয়াশরুমে দরজায় ক্রমাগত ধাক্কা পড়ছে। রাত্রির তাতে ভ্রুক্ষেপ নেই। সে কানে এয়ারফোন গুঁজে প্রিয় গানের মূর্ছনায় ডুব দিয়েছে। এই বর্বর ছেলে কিছুক্ষণ শাস্তি ভোগ করুক নিজের আচরণের জন্য। প্রায় 10 মিনিট অতিবাহিত হওয়ার পর রাত্রি সাড়া দিল। এত শব্দ করছেন কেন? আপনি দরজা বন্ধ করে রেখেছেন কেন? এটা কি ধরনের আচরণ? এক্ষুনি খুলুন। ইমরোজের ক্রুদ্ধ গলা ভেসে এলো। রাত্রি গলা কিছুটা উঁচিয়ে বলল, আপনি যেভাবে ঢুকলেন মনে হলো ওটা আপনার ভীষণ পছন্দের জায়গা। ভাবলাম প্রিয় জায়গায় কিছুক্ষণ বন্ধ থাকতে পারলে আপনি খুশি হবেন। রাত্রি, এই মুহূর্তে যদি চিটকিনি না খুলেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হুমকি দিচ্ছেন? অনেক ভয় পাচ্ছি, ভয়ে কাঁপছি থরথর করে। শুনি কি করবেন আপনি? ফাইজলামের একটা সীমা আছে, খুলুন। রীতিমতো ফুঁসছে ইমরোজ। সম্ভব হলে দরজা ভেঙে ফেলত সে। তারপর বেরিয়ে এই দরজা ভাঙার অংশ দিয়ে ওই অসভ্য মেয়েটার মাথায় সেটা প্রয়োগ করতে পারলে ওর শান্তি হতো। খুলবো না, আপনার শাস্তি এটা। 1 ঘন্টা পরে খুলবো। কিসের শাস্তি? জানে না? আপনি একদিন আমার সহবত জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একটা মেয়ে ওয়াশরুমে যাচ্ছিল, তার অনেক রকম আর্জেন্সি থাকতে পারে। তাকে জিজ্ঞেস না করে আপনি ধাক্কা দিয়ে ভেতরে গেলেন। সহবত জ্ঞানের আপনার বড্ড অভাব। অভদ্র আচরণের শাস্তি এটা। ইমরোজ জানে কাজটা ঠিক হয়নি, কিন্তু এই মেয়েকে বলে অবশ্যই ওকে সুযোগ দিত না সেটা সে নিশ্চিত। তাই তাৎক্ষণিকভাবে যা মাথায় এসেছে তাই করেছে। কিন্তু এই মেয়ে যে বিচ্ছু প্রজাতি সেটা ওর মনে রাখা উচিত ছিল। দেখতে নিরীহ কিন্তু বিষধর। 1 ঘন্টা অনিচ্ছাকৃতভাবে বাথরুমে বন্দি। জিনিসটা ইমরোজের হজম হচ্ছে না একেবারে। এক্ষুনি খুলুন। আপনি আপাতত বন্দি মিস্টার লেকচারার। এসব হুকুম এখানে চলবে না। 1 ঘন্টার আগে বেরোতে চাইলে নিজের দোষ নিজের মুখে স্বীকার করুন। অনুতপ্ত হলে শাস্তি মওকুফ করা হবে কিনা ভেবে দেখা যাবে। আরেকটা কথা, এমন অভদ্র আচরণ করলে শাস্তি বেড়েও যেতে পারে। আমোদে গলায় বলল রাত্রি। ইমরোজ মরে গেলেও এই মেয়ের কাছে নতি স্বীকার করবে না, অসম্ভব। তবে আর রিস্ক নিল না, হুমকি দেওয়া থেকে বিরত থাকলো। এরপর আর কোনো সারা শব্দ না পেয়ে রাত্রি ওর কাজে মন দিল। বিছানা ঠিকঠাক করলো। মাত্র বদলে ফেলা পোশাক ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে রাখলো। ফেলে রাখলে যাবার সময় মনে করে তুলতে ভুলে যাবে। বাসি গিয়ে পরিষ্কার করে নেবে। কিছুক্ষণ পরে আবারও মৃদু ধাক্কা পড়ল। রাত্রি নিজের কাছেও মনে হলো কাজটা বাড়াবাড়ি হচ্ছে। 26 মিনিটের মাথায় সে দরজা খুলে দিল। ইমরাজ বেরিয়ে ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। সম্ভব হলে চোখের আগুনে সে রাত্রিকে ভস্ম করে দিত। আমার ভীষণ দয়া।
তাই শাস্তি কমিয়ে দিলাম। ইমরোজ খপ করে রাত্রির একটা হাত শক্ত করে চেপে ধরল। আপনি এত নীতির ফুলজড়ি ছুটান, এখন যে অমানবিক আচরণ করলেন তার বেলায় সেই নীতি কোথায় ছিল? রাত্রি হাত ছাড়ানোর চেষ্টা করলো। বল প্রয়োগে না পেয়ে সর্বোচ্চ শক্তিতে ইমরোজের হাতে চিমটি কাটল। ইমরোজ ছোট্ট একটা আর্তনাদ করে ওর হাত ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। বিস্ফোরিত চোখে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। সেখানে দুই নখের প্রবল চাপে দাগ বসে গেছে, কিছুটা রক্ত জমেছে ভেতরে। বিষধর বিচ্ছু। একটু আগেই এই মেয়ের নাম দিয়েছিল, এত দূর তো নামের সার্থকতা প্রমাণ করেছে। এটার দাগ যদি থেকে যায়, সে সর্বদা শুদ্ধতা পছন্দ করে। এই মেয়ে কিনা ওর হাতে এমন দাগ করে দিয়েছে। আপনি একটা বিষাক্ত বিচ্ছু। রাত্রি হেসে বলল, মৌমাছি বলতে পারেন, এমনিতে শান্ত, কিন্তু চাকে ঢিল মারলে মজা বুঝিয়ে দিই। নখ কাটেন না আপনি? সেটা আপনার জানার বিষয় নয়। একজন মেয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় তার প্রাথমিক শিক্ষা কিছুটা হয়েছে নিশ্চয়ই। ইমরোজের ধৈর্যের বাঁধ ভাঙল। সে কখনো গলা উঠিয়ে কথা বলে না। আজও পরিমিত আওয়াজ বজায় রাখল, কিন্তু হিসিসে বলল, আপনি নিজেকে কি মনে করেন রাত্রি? মহারানী ভিক্টোরিয়া? সকলে আপনার প্রজা, কাউকে শাস্তি দেবার আপনি কে? করেন তো ঘটকালি। আমার পড়াশোনা নিয়ে কথা শোনান আবার। লজ্জা করে না? আপনার যোগ্যতা থাকলে একটা ভালো প্রফেশনেই কাজ করতেন, নেই তো সেটা। সেই এসব করে কিছু টাকা কামিয়ে ধারাকে সরাজ্ঞান করে। আপনার দৌড় আমার জানা আছে। রাত্রি সদা উৎফুল্ল হাসি এক লহমায় মিলিয়ে গেল। মুখ থমথমে হয়ে গেল, চোখে একরাশ হতাশা এসে ভিল। আশ্চর্য শান্ত গলেই পড়ল, আপনার প্রত্যেকটা কথার উত্তর আমার কাছে আছে, কিন্তু যার মেন্টালিটি এমন তার কাছে সেসব ব্যাখ্যা করব না। এত দুর্দিন আমার আসেনি। বলে সে ওয়াশরুমে গেল। ইমরোজ যদি সিটকিনি তুলে দেয় সেটাও ভাবল না। সে ভীষণ কষ্ট পেয়েছে। ওর প্রফেশনকে, ওকে এতটা ছোট করে আজ পর্যন্ত কেউ কোনো কথা বলেনি। ওরা একজন আরেকজনের পিছু লেগে থাকে, টম অ্যান্ড জেরি মতো, এটা ঠিক। কিন্তু সেখানে এতটা নিষ্ঠুর আক্রমণ থাকে না। তখন রাতে সেকেন্ড ইয়ারে পড়ে। ওদের এক বন্ধুর ক্যান্সার হয়েছিল। ওই বন্ধুর পরিবারের সামর্থ্য ছিল না চিকিৎসা ব্যয় বহন করার। তখন ওরা ফান্ড রেইজ করত। ওই সময় ওদের ডিপার্টমেন্টের সিনিয়র একজন ভাই ওদেরই এক বান্ধবীকে পছন্দ করত, কিন্তু বলতে পারে না। ওদের সাথে শেয়ার করে। তখন রাত্রির মাথায় আইডিয়াটা আসে। সে প্রফেশনাল ওয়েতে ওদের সেটিং করিয়ে দেয়। কিছু পারিশ্রমিক নাই, ওদের সামর্থ্যের সাথে ওই টাকাটাও সেই ফান্ডে দিয়ে দেয়। প্রথমে বান্ধবীদের সাথে নিয়ে viva.com শুরু করে। প্রথম দিকে তেমন ক্লায়েন্ট আসতো না। ওরা টাকা জমিয়ে লিফলেট ছাপায়, সেটা বিভিন্ন দোকানে দোকানে বিলি করে। দু একজন করে আসতে থাকে ক্লায়েন্ট। পারিশ্রমিকের টাকায় পুরোটাই ওর বন্ধুর চিকিৎসায় দিয়ে দিত। 1.5 বছরের মাথায় সে মারা যায়। ওর বাকি বন্ধুরাও viva.com-এ আগ্রহ হারিয়ে ফেলে, কিন্তু রাত্রি অটল থাকে। বাবার কাছ থেকে টাকা নিয়ে সে প্রতিষ্ঠানটাকে একটু বড় করে। এরপর ওর একাগ্রতা, পরিশ্রম, সততা আর ইনোভেটিভ ইন্টেলিজেন্স প্রয়োগ করে আজ একটা ভরসাযোগ্য জায়গা দাঁড়িয়ে আছে viva.com। এটাও তিলে তিলে গড়া হৃদয়ের একটা অংশ। নিজের দায়িত্ব নিজে নিয়েছে। ওর ফ্যামিলির ক্রাইসিস ছিল না, কিন্তু ওর অধীনে যারা কাজ করে প্রত্যেকেই কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সে। হয়তো অল্প কিছু মানুষ, কিন্তু ওই মানুষগুলোর উপরে তাদের পরিবার নির্ভরশীল। প্রতি মাসে দাতব্য সংস্থায় পথ শিশুদের জন্য ডোনেশন দেয়। viva.com-কে আরও বড় করার স্বপ্ন ওর। তখন হয়তো আরও কিছু মানুষের কর্মসংস্থান হবে। বিয়ে দেওয়াটা বাজে প্রফেশন যারা মনে করে তাদের মানসিকতা নিয়ে ও সন্দিহান। ওয়াশরুমে বন্ধ দরজায় মাথা এলিয়ে দিয়ে বড় করে শ্বাস টানল। সে দুর্বল নয়, তাই কাঁদল না, তবে ভেতর ঠিকই তোলপাড় হচ্ছিল। ইমরোজ ঠায় দাঁড়িয়ে রইল। উৎপলের কাছে সে শুনেছিল নিজের পরিবার আর viva.com-এ এই দুটো রাত্রির সবচেয়ে বেশি পছন্দের। উৎপল বলেছিল, কারণ ওর মনে হয়েছিল ইমরোজ রাত্রিকে বুঝতে চায় বলে জানতে চায়। তবে ইমরোজ সেদিন ওর দুর্বলতা খুঁজে পেয়েছিল। আজ প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ব্রহ্মা অস্ত্র প্রয়োগ করেছিল। ভেবেছিল সব সময়ের মতো রাত্রি তেড়েফুঁড়ে ওর সাথে ঝগড়া করবে, কিন্তু এতটা ঠান্ডা আচরণ আশা করেনি। সে তো রাত্রিকে কষ্টই দিতে চেয়েছিল, তবু এত খারাপ লাগছে কেন? অনুশোচনায় দগ্ধ হচ্ছিল ভেতরটা।
ভুল হয়ে গেছে। রাত্রি বেরিয়ে দেখলো ইমরোজ একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছে। সে নিজের মতো বিছানে গিয়ে শুয়ে পড়ল। ইমরোজ বুঝতে পারছিল না কি করবে। ওর মনে পড়ল রাত্রি আলোতে ঘুমাতে পারে না। আলো জেলে রাখা নিয়েও ওদের ঝগড়া হয়েছে কয়েকবার। আজ ওই প্রান্ত থেকে কিছু না বলা সত্ত্বেও ইমরোজ আলো নিভিয়ে দিল। কয়েকবার মনে হলো রাত্রিকে ডেকে একবার সরি বলে নি, কিন্তু কোথায় যেন বাঁধল। কিছুক্ষণ পায়চারি করে সেও শুয়ে পড়ল রাত্রির পাশে। তবে ঘুম এলো না সহসা। ওই প্রান্তেও যে নির্ঘুম একজন, তাও উপলব্ধি করল। সকালে নাস্তা সেরে ইমরোজ রাত্রিকে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, ঘন্টাখানেকের মধ্যেই ফিরবো। রাত্রি নিরুত্তর। ইমরোজ জানে না কেন কৈফত দিল। সে বেরিয়ে এসে মুক্ত বাতাসে খানিকটা প্রশান্তি পেল। ভীষণ হাঁসফাঁস লাগছিল ভেতরে। সৈকত প্রচুর টুরিস্টের আনাগোনায় মুখরিত। ইমরোজ মাথায় চিন্তার পাহাড় নিয়ে হাঁটছিল। সে মোটেও ছোট মনে নয়। কারোর প্রফেশনকেই সে তুচ্ছ করে দেখে না। জেতার জন্য বলেছিল কথাগুলো, কখনো বলে না বলেই হয়তো অপরাধবোধ কাটার মতো খোঁচাচ্ছে ভেতরে। একবার ক্ষমা চাইতে হবে রাত্রির কাছে, নইলে নিজেকেই ক্ষমা করতে পারবে না সে। কিন্তু কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না। একবার মনে হলো কোনো বন্ধুকে কল দেয়। ওর বেশিরভাগ বন্ধুরাই বিবাহিত, পরে নাকচ করে দিল। নিজের এই একান্ত ব্যক্তিগত বিষয় বন্ধুদের হাসি ঠাট্টার খোরাক জোগায়, এটা সে চায় না। উৎপলকে একবার কল দেবে কি? না, ঠিক হবে না। ওর কাছ থেকে জেনে ওর আদরের বোনকে কষ্ট দিয়েছে এটা জানলে নিশ্চয়ই ওকে সাহায্য করবে না। শেষমেশ গুগলের দ্বারস্থ হলো। সার্চ করলো কাউকে সরি বলার বেস্ট ওয়ে। রেজাল্ট দেখে সে আশপাশে হাঁটতে লাগলো। কয়েকজনকে জিজ্ঞেস করে একটা ফুলের দোকান পেয়ে গেল। সেখানে কার্ডও পাওয়া গেল। রাত্রির প্রিয় ফুল কি সেটা সে জানে না। অনেক ভেবেচিন্তে 10টা গোলাপ কিনলো। লাল নয়, সাদা গোলাপ। কার্ডে নিজের কিছু কথা লিখলো। মনে চাইলো ভেতরে অনুশোচনা থেকে। এরপর ফিরে গেল। রাত্রি রুমে ফিরে এসে মায়ের সাথে কথা বলল। এরপর আনোয়ারা কল দিলেন। কি খবর তোদের? ভালো মা, আপনি কেমন আছেন সুই? আমরা ভালো আছি। খেয়েছিস? হ্যাঁ মা। এখন কি করিস? হোটেলেই আছি মা। ইমো কই? ইতস্তত করে রাত্রি বলল, ঘন্টাখানেকের জন্য বাইরে গেছে। ও আর বুঝতে শিখলো না। একসাথে গেছিস, বউকে একলা রুমে ফেলে কেউ বাইরে যায়? দাঁড়া, ওকে বলছি আমি। মা থাকুক না, উনি দরকারেই গেছেন, চলে আসবেন। আচ্ছা, এবার কিছু বললাম না। কিছু উল্টাপাল্টা করলে আমাকে বলবি, কেমন? রাত্রি হেসে তাকে আশ্বস্ত করল। আপনি চিন্তা করবেন না মা, বলবো। এই সময়টা সুন্দর মা, আনন্দকর, হুল্লোড়কর। পরে আর এই সময়টা ফিরে আসবে না। কথা শেষ করে রাত্রির মন কিছুটা হালকা হলো। চাইলে সব কথা সবাইকে বলা যায়। নিজের ছেলের এহেন আচরণের কথা তাকে বলে তিনি কষ্ট পাবেন। এমন উচ্ছল একজন মানুষকে কষ্ট দেবার কি দরকার? তাও একটা ঠুনকো বিষয়। আসলে কি ঠুনকো? তাহলে এত কষ্ট হচ্ছে কেন? ইমরোজ ফিরল প্রায় 1.5 ঘন্টা পরে। ভেতরে এসে ইতস্ততা করে রাত্রির সামনে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। নিজেকে ধাতস্থ করে নিচ্ছে। এভাবে কোনো মেয়েকে কখনো সরি বলা হয়নি। অভ্যাসের জড়তায় বিমূঢ় হয়ে আছে সে। বুক ঢিপ ঢিপ করছে। কি আশ্চর্য! প্রেম নিবেদন তো করছে না, একটা সাধারণ ক্ষমা প্রার্থনা। তা তো এমন ওঠাপড়া কেন হচ্ছে? রাত্রি যে ধরনের মেয়ে, ওর সরি একসেপ্ট করবে তো? তবু সে চেষ্টা করতে চায়। রাত্রি তখন জানালার ধারে দাঁড়িয়ে আছে বাইরে তাকিয়ে। এই রুম থেকে সি বিচের একটা অংশ স্পষ্ট দেখা যায়। ইমরোজ পায়ে পায়ে রাত্রির পাশে গিয়ে দাঁড়ায়। এরপর খুব মিয়মান গলায় ডাকলো, রাত্রি একটু শুনবেন? রাত্রির দৃষ্টি উদাস। সে দৃষ্টি না সরেই বলল, এগুলো আপনার জন্য। এবার রাত্রি ঘুরে তাকালো। ইমরাজের হাতে একগুচ্ছ সাদা গোলাপ আর লাল রঙের কাঠ ওর দিকে বাড়িয়ে ধরা। আসলে কালকে আমি আসলে সরি রাত্রি। আমতা আমতা করে কোনো রকমে বলল ইমরোজ। ওর চোখ দুটো রাত্রির চোখে স্থির। রাত্রি প্রায় নির্বিকার। চোখ দুটো সহসাই ধক করে জ্বলে উঠল। সরি কিসের জন্য ইমরোজ? একজন ফালতু ঘটকের কাছে সরি বলছেন? আপনার মতো একজন ব্রিলিয়ান্ট লেকচারার তুচ্ছ একজন মানুষের কাছে ক্ষমা চাইতে লজ্জা করছেন আপনার? ইমরোজ এবার সত্যিকার অর্থে অপ্রতিভ বোধ করল। আমি ওভাবে বলতে চাইনি, রাগের মাথায়। ওকে থামিয়ে দিয়ে রাত্রি খ্যাপাটে গলায় বলল, সরি বললেই কি আপনার বলা কথাগুলো বদলে যাবে? ফিরিয়ে নিতে পারবেন? আমার
প্রফেশনটা আমার খুব কাছের। আমার সমস্ত ফ্যাশন দিয়ে তৈরি করা প্রতিষ্ঠান কতটা স্ট্রাগল, হাড় জল করা পরিশ্রম করে আজকের অবস্থানে আসতে হয়েছে, এর মূল্য বোঝেন আপনি? মুখে বলা খুব সহজ। শায়লা রিসেপশনিস্ট, ওর মা আর ছোট বোনকে নিয়ে থাকে। আমার অ্যাসিস্ট্যান্ট ছেলেটা, ওর বাবা অসুস্থ, ইন্টারমিডিয়েটের পরে আর পড়াশোনা করতে পারেনি আর্থিক কারণে। ঋতু, শান্তা, ওরাও নিজেদের জীবনকে একটু ভালো করে ধারণ করতে পারছে বিবাহ.com-এর জন্য। প্রতিষ্ঠানটা কেবল আমার নয়, এই সমস্ত মানুষগুলোর পরিশ্রমের। আপনি কত সহজে সমস্ত কিছুকে তাচ্ছিল্য ভরে ছুঁড়ে ফেললেন। একটা সরির এত শক্তি! ইমরাজ নিজেকে নিয়ন্ত্রণ করে চোখের পাতা কয়েকবার বন্ধ করে আবার খুলল। আমি এত কিছু ভেবে বলিনি রাত্রি, কিন্তু বলার পর গিল্টি ফিল কাজ করছিল ভীষণ, তাই মন থেকে। আপনার সরির আমার কোনো প্রয়োজন নেই। নিজের অ্যারোগেন্সি নিয়ে ভালো থাকুন, আমাকে বিরক্ত করবেন না প্লিজ। ইমরোজ আজ আর কথা খুঁজে পেল না, কি বলা উচিত তাও বুঝল না। রীতিমতো দিশেহারা বোধ করলো। কুলার কাঠটা বেডসাইড টেবিলে রেখে বলল, এগুলো এখানে রেখে গেলাম। আবারও সরি আপনাকে বিরক্ত করার জন্য, আর বিরক্ত করছি না। বলে হনন করে বেরিয়ে গেল ইমরোজ। রাত্রির কেন যেন হঠাৎ করে মন কেমন করে উঠল। ইমরাজ সে যে বেরিয়ে গেছে আর ফেনে, রাত্রিও আর দুপুরে খেলো না। বিকেলে যখন ইমরোজ ফিরল না, তখন ওর চিন্তা হতে শুরু করলো। উঠে বসে ফুলগুলো হাতে নিল, কার্ডটা খুলে লেখাগুলো পড়ল। রাত্রি, আপনি আমাকে যতটা খারাপ ভাবেন আমি ততটা খারাপ নই। আপনার সাথে হেরে যাওয়াটা মানতে পারিনি, তাই জিততে চেয়েছিলাম যে কোনো মূল্যে। আমি যা বলেছি কিছুই মন থেকে বলিনি। একবার বিশ্বাস করতে পারেন আমাকে। আপনার কাজের প্রতি ডেডিকেশন, প্যাশনকে আমি রেসপেক্ট করি। শুধু জিততে চেয়েছিলাম, কিন্তু জিততে গিয়ে কোথাও হেরে গেছি। আপনি ক্ষমা না করলে এই গিল্টি সরবে না। সরি রাত্রি। কখনো যা হয়নি তাই ঘটল। কয়েক ফোঁটা জল রাত্রির চোখ বেয়ে গড়িয়ে পড়ল গালে। ইমরোজের অনুশোচনা ওর মধ্যে ফিরে এলো। সে কি এতটা হৃদয়হীন, কারোর আন্তরিকভাবে বলা সরি অ্যাকসেপ্ট করতে পারল না? রাগ পড়ে যেতে সব মনে করে দেখল রাত্রি। আজ ইমরোজকে সত্যিকার অর্থে আন্তরিক মনে হচ্ছিল। কেন এমন বাড়াবাড়ি করল সে? সে নিজেও তো কত কথা বলেছে, দোষ তো ওরও আছে। কেবল একপাক্ষিক দোষারোপ সে তো কোনোদিন করে না। এখন কেন হঠাৎ করে এতটা অবিবেচক হয়ে গেল? নিজের ভুল বুঝতে পারলে সরি বলতে ওর কোনো দ্বিধা কাজ করে না। ইমরোজ ফিরুক, সে মিটিয়ে নেবে সবটা। কিন্তু তার দেখা নেই। রাত্রি কল দিয়েছিল, মুঠোফোনটা রুমে ফেলে গেছে ছেলেটা। সে সারাদিন হোটেল রুম থেকে বেরোলো না। সন্ধ্যা পেরিয়ে রাত হতে যাচ্ছে, তবুও যখন ফিরল না তখন চিন্তা প্রগাঢ় হলো। ভয় হলো, কোথায় গেল মানুষটা? কোথায় খুঁজবে সে এই রাতে অচেনা জায়গায় একা একা? 9টার পরে ইন্টারকমে জানানো হলো ইমরোজ ফিরেছে। কর্তৃপক্ষ পৌঁছে দিতে চাইল। রাত্রি নিচে নেমে এলো। সারাদিন টেনশনে বিধ্বস্ত অবয়ই এলো। ইমরোজের অবস্থা তথই বসে আছে মাথায় এলি। সে ডাকলো, ইমরোজ। ইমরোজ একবার কোনো মতে চোখ খুলে তাকালো। চোখ দুটো টকটকে লাল। একজনের সহায়তায় ওকে ধরতে বুঝতে পারলো প্রবল জ্বরে এ ছেলের গা পুড়ে যাচ্ছে, কাঁপছে ঠকঠক করে। এ শীতে গরম কাপড় না পরেই বেরিয়ে গিয়েছিল। তারই ফল বুঝল রাত্রি। হোটেল স্টাফের কাছ থেকে থার্মোমিটার নিয়ে তাপমাত্রা পরিমাপ করে দেখল 103 ডিগ্রি। খেয়েছেন দুপুরে? ইমরোজ মাথার দুদিকে নাড়ল। এত দুর্বলতার কারণটা বোঝা গেল। রাত্রি ইমরোজকে ধরে বসিয়ে দিল। সে মুখ গুজে বসে আছে। রাত্রি মেজাজ খারাপ হয়ে গেল। হ্যাঁ করুন। খাবো না। কেন? ইচ্ছে করছে না। সারাদিন জ্বালিয়ে হয়নি। কতটা টেনশন করেছি জানেন আপনি? এখন মুখ খুলুন। আপনাকে টেনশন করতে হবে না। মশাইয়ের রাগের কথা এটা। রাত্রি মুখে কাঠিন্য এনে বলল, মা যদি আপনাকে সকাল বিকাল 2 বেলা করে ঠাটিয়ে কয়েকটা চড় দিত নিয়মিত, তবে আপনার এই ঘাড়তারামি দূর হতো। রাত্রির কথা শুনে ইমরোজ আবার সবার উদ্যোগ নিতেই ভয়ঙ্কর কথাটা শুনল। যদি না খান সারা রাত আপনাকে ওয়াশরুমে বন্ধ করে রাখবো। এমনিতেই শরীরের যে অবস্থা, আপনার প্রতিরোধ করতে পারবেন বলে মনে হয় না। আমি এক কথার মানুষ। ইমরোজ সাথে সাথে মুখ খুলল। রাত্রি হেসে ফেল। ইমরোজ মিয়ে যাওয়া গলায় বলল, ভাববেন না আপনার হুমকিতে ভয় পেয়ে খাচ্ছি, নিজের শরীরের কথা ভেবে। এতটুকু বলতেই হাঁপিয়ে গেল।
পুরুষ নির্যাতনের কোনো মামলা করা যায় না, গেলে এই মেয়ে নামে সে অবশ্যই মামলা ঠুকে দিত। রাত্রি এখনো হাসছে। মানুষটার অবস্থা সত্যিকার অর্থেই নাজুক, তাই রাত্রি আর বাগড়াই গেল না, শুধু বলল, অন্তত সারাদিন পরে নিজের ভালোটা যে বুঝতে পেরেছেন তাতেই আমি কৃতার্থ হয়ে গেছি। কেমন ছোট্ট জেদি শিশুর মতো জেদ করছিল। এর জন্যই কি আনোরা আর ইস্পিতা বলতো এই ছেলের মধ্যে এখনো একটা শিশুর বাস। খুব বেশি খেতে পারল না ইমরোজ। কয়েক গ্রাস মুখে তুলতেই গা গুলিয়ে উঠল। রাত্রি আর জোর করল না। ও সবসময় কোথাও যাওয়ার আগে জ্বর, ঠান্ডা, অ্যাসিডিটি, পেটের প্রবলেমের ওষুধ সাথে রাখে। ওষুধ খাওয়াতে সে আবার বাগড়া দিচ্ছিল ছেলেটা। রাত্রি আবারও তার বিখ্যাত হুমকিটা দিতেই সুবোধ বালকের মতো খেয়ে নিল। ইমরোজকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে মাথায় পানি দিয়ে দিল। ভিতরে এনে বিছানায় বসে তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দিল। এরপর তোয়ালেটা ভিজিয়ে এনে ওর হাতে দিয়ে বলল, গা মুছে নিন। গা মোছা হলে ইমরোজ শুয়ে পড়ল। গা ঢেকে দিয়ে মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রাত্রি। যা করেছেন তার জন্য যদিও বলা উচিত নয়, তবুও বলছি সরি। ইমরোজ চোখ বন্ধ করেছিল। রাত্রির কথা শুনে ঝট করে চোখ খুলল। ভীষণ অপ্রত্যাশিত একটা কথা, খুব কাঠখোট্টাভাবে বলা, তবুও যেন এক অদ্ভুত দোরতনা তৈরি করলো কানে মনে। মনে মনে আওড়ালো, সরি বলছে কিভাবে দেখো, যেন দয়া করে বলছে। এত অবাক হয়ে তাকিয়ে আছেন কেন? আনএক্সপেক্টেড ছিল, তবে এভাবে রেগে রেগে সরি হতে কাউকে দেখিনি। ভালোভাবে বলতাম, সারাদিন যা টেনশন দিয়েছেন তাতে উত্তম মাধ্যম জমে আছে। তবুও যে সরি বললাম, এটা আপনার ভাগ্য। তাহলে বললেন কেন? আপনার আক্কেল জ্ঞান ভীষণ কম। একটা মেয়েকে এভাবে একা ফেলে সারাদিন কাটিয়ে এলেন। ফিরলেন কিভাবে? হোটেল পর্যন্ত ফিরতে না পারলে কি হতো ভেবেছেন? আমি বাইরে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম। ইমরোজ এতটা ভেবে দেখেনি। সকালবেলা রাগের মাথায় বেরিয়ে গিয়েছিল, তারপর একরাশ অভিমানে সে ভিড় করেছে। যার প্রতি পরোয়া থাকে তার উপরেই মানুষ কেবল অভিমান করে। সে কেন রাত্রির উপরে অভিমান করলো? তাও যখন জানে ওর দুঃখ প্রকাশের বিপরীতে ওই মেয়ের কোনো প্রতিক্রিয়া হবে। তবুও কি সে অন্য কিছু এক্সপেক্ট করেছিল? কেন করেছিল? উত্তর জানেনি। সারাদিন হেঁটেছে। দিনের বেলা প্রচণ্ড রোদ ছিল বিচে, তাই সমস্যা হয়নি, কিন্তু সন্ধ্যার পর থেকে হিমশীতল বাতাসকে ভিজিয়ে দিচ্ছিল। তবুও জেদ করে দাঁড়িয়েছিল, নিজেকে কষ্ট দিতে চাইছিল যেন। একসময় শরীর আর নিতে পারছিল না। হোটেলে ফিরতে খুব কষ্ট হচ্ছিল। কোনো মতে শরীরটাকে টেনে নিয়ে হোটেল পর্যন্ত এসেছিল। লবিতে এসে পড়ে যায়। ও শুধু রুম নাম্বারটা বলতে পেরেছিল স্টাফকে। মাথায় আরামদায়ক স্পর্শটা ভালো লাগছিল ওর। ঘুম পাচ্ছিল। শুধু একবার মৃদু গলায় পড়ল, জ্বরের কথাটা মাকে জানাবেন না প্লিজ। কেন? আমাদের অসুখ করলে মা প্যানিক করে, সারা রাত জেগে বসে থাকে। এখন তো দূরে আছি, আরো চিন্তা করবে। আচ্ছা, বলবো না। আপনি একটু ঘুমাতে চেষ্টা করুন। রাতের দিকে জ্বর আবার বালে। রাত্রি জলপট্টি দিয়ে দিল। আগে সে খেয়াল করেনি, আজ দেখল ইমরোজের চেহারায় আশ্চর্য এক শিশুসুলভ সরলতা আছে। ছেলেটা সুদর্শন, এই সরলতার জন্য বাড়তি মাত্রা পেয়েছে। রাতে আশ্চর্য হয়ে ভাবল, সে এখানে এসেছিল এই ছেলেকে জ্বালাতে, ভোগান্তি দিতে। এখন জ্বরে কাতরাচ্ছে দেখে ওর প্রশান্তি পাবার কথা ছিল। উল্টো একগাদা আশঙ্কা নিয়ে বসে আছে। সেটা বোধহয় ওর ভেতরে মনুষ্যত্ব আছে বলেই। বেশ সারা রাত ইমরোজের শিওরের কাছে রাত্রি জেগে বসে রইল। জ্বর ওঠানামা করছে ভীষণ। ভোরের দিকে ফজরের আজান শুনে নামাজটা পড়ে নিল। এরপর জ্বর অনেকটা নেমে গেছে দেখে ভালো করে শুলো। সারাদিনের চিন্তা, তারপর এই ধকল, দ্রুতই ঘুমিয়ে পড়ল। সকালে ইমরোজের ঘুম ভাঙতেই পাশের রাত্রিকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখল। ওকে বিরক্ত করল না। ঘুমিয়ে পড়লে ও। জ্বরের জন্য ওর ঘুমটা হয়েছে ছাড়া ছাড়া। তাই প্রায় সারা রাত জুড়ে মেয়েটার ওর জন্য চিন্তা, যত্ন মনে আছে। কৃতজ্ঞতায় ওর মনটা আচ্ছন্ন হয়ে উঠল। সে রাত্রির মুখের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো জানে না। মেয়েটা প্রচণ্ড একরোখা, রাগী, ঠোঁটকাটা। পৃথিবীর সব ঝগড়াতে একসাথে করে একটা কম্পিটিশন হলে এই মেয়ে নির্ঘাত প্রথম স্থান অধিকার করবে। তবুও কোথাও যেন একটা সংবেদনশীল মন আছে। নইলে অসুস্থ ইমরোজের জন্য সারা রাত জেগে থাকবে কেন? ওর শুশ্রূষা করার জন্য।
আজ সারাদিন রাত্রি কাটিয়ে দিল ইমরোজের শুশ্রূষায়। আগামীকাল ফিরে যাবে। যাবার আগে মেয়েটা ওর ব্যাগটাও গুছিয়ে দিল। অবশ্য মাঝে মধ্যেই স্বভাবসুলভ ভঙ্গিতে কড়া কথা শোনাচ্ছিল, কিন্তু ইমরোজের আজ কেন যেন রাগ হলো না। আপনি এত লম্বা জার্নি করতে পারবেন, নাকি ফুপুর বাসায় একদিন থেকে তারপর যাব? পারবো, এখন অনেকটা ভালো লাগছে। রাত্রি কপালে হাত দিয়ে দেখল জনি আজ আশ্বস্ত হলো। ইমরোজ হেসে বলল, থ্যাংক ইউ রাত্রি। রাত্রি উত্তরে কিছু বলল না, মৃদু হাসলো। আমার জন্য আপনার এবারে ট্রিপের আনন্দ মাটি হয়ে গেল। সমস্যা নেই, আমি আগেও এসেছি এখানে, আবার আসা যাবে। আবার হানিমুনে? রাত্রি ক্ষণকালের জন্য মৌন হয়ে গেল। ক্লান্তিতে ওর মাথা গেছে। কি বলতে কি বলছি। আমি কথার কথা বলেছি, এবার যে ভোগান্তি দিয়েছেন, আপনার সাথে আমি পাড়ার দোকানেও যেতে রাজি নই। বলে সামলে নিয়ে হঠাৎ হেসে ফেল। ইমরোজ জিজ্ঞাসা করলো, হাসছেন কেন? সবাই মিলে আমাদের পাঠিয়েছে মধু চন্দ্রিমায়। না ছিল মধু আর না ছিল চন্দ্রিমা। ওদের প্ল্যানটা ডাহা ফ্লপ মেরেছে। ইমরোজ অস্পষ্ট স্বরে বলল। কে বলল ছিল না? রাত্রি শুনতে পায়নি। ইমরোজের ব্যাগ গুছিয়ে নিজেরটা গোছাচ্ছিল। জিজ্ঞেস করলো, কি বললেন? কই কিছু না তো। ভাগ্যে শুনতে পায়নি, নইলে এখনই ওকে লজ্জায় ফেলতো। ওরা এসেছিল পরস্পরকে জ্বালাতন করতে, কিন্তু কেমন করে একজন সর্বোচ্চ শক্তিতে যত্ন করে গেল, আরেকজন ভাবছিল। অপরপক্ষের কতটা কষ্ট হচ্ছে, একটা চাপা অনুশোচনা হচ্ছিল ইমরোজের। সেদিন ডাকের মাথায় বেরিয়ে যাবার মতো অপরিমাণ দর্শী আচরণের জন্য। মধু চন্দ্রিমায় মধু বা চন্দ্রিমা না থাকুক, কোথাও যেন একটা নির্ভরতা এসেছে। নিজের ভাবনায় চমকে উঠল ইমরোজ। অসুস্থতা ওর মনকেও দুর্বল করে দিচ্ছে নির্ঘাত। দুদিন আগেই ইমরোজ রাত্রি একটা অদ্ভুতের মধু চন্দ্রিমা শেষ করে ঢাকায় ফিরেছে। ইমরোজ এখন অনেকটাই সুস্থ। রাত্রিও পুরোদমে ফিরে গেছে তার কর্মব্যস্ত জীবনে। কক্সবাজার থেকে বাস ধরার আগে সবার জন্য কিছু কেনাকাটা করেছে। আজ ওরা দুজন রাত্রির বাড়িতে এসেছে সেগুলো দিতে। ফেরার আগে মায়ের রাত্রিকে আলাদা ডেকে জিজ্ঞেস করলো, উৎপলের বিয়ের বিষয়ে কি যেন বলছিলি যাওয়ার আগে? ও তো কিছুই বললো না, তুই বল তো দেখি। রাত্রি ব্যাগে শোভার বায়োডাটা আর ছবি নিয়ে এসেছিল। মাকে সেটা দিয়ে বলল। নাও, তুমি আমাকে জানিও। মায়ের ছবি দেখে বলেন, মিষ্টি দেখতে মেয়েটা, উৎপলের সাথে মানাবে। এখানে ওর মায়ের নম্বর আছে, চাইলে কথা বলতে পারো মা। খাবার পরে উৎপলের ঘরে এলো রাত্রি। ভাইয়া, তোমার কোনো ব্যাপার স্যাপার নেই তো? কিসের ব্যাপার? অবশ্যই বুঝতে পেরেছো ভাইয়া কিসের কথা বলেছি। উৎপল একটু আগেই ইস্পিতার সাথে কথা বলছিল। মেয়েটা একটা আশঙ্কার মধ্যে আছে। সেও কি নেই, কিন্তু বহুদিন আগে রাত্রিকে কথা দিয়েছিল প্রেমে পড়লে সবার আগে ওকে জানাবে। তার বোন বড্ড অভিমানী। তার যে ইমরোজের সাথে রাত্রির তখনকার দ্বন্দ্ব, সব মিলে এত নাটক রচনা করতে হয়েছে। এখন আর বিষয়টা এত সরল নেই। এখন যদি বলে, অনেক প্রশ্নচিহ্ন দাঁড়াবে। ওরা যে কলকাঠি নেড়েছে ওদের বিয়ে, সেটা সামনে চলে আসবে, যার ফলাফল ভালো হবে না। আজ ইমরোজ আর রাত্রিকে একসাথে দেখে উৎপলের মনে হয়েছে যেভাবেই বিয়ে হোক, দুজনের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হচ্ছে মাত্র। এই মুহূর্তে ওদের ব্যাপারটা সামনে চলে আসলে বোনের নতুন জীবনে তার কিছু না কিছু প্রভাব পড়বেই। সেই প্রভাবটা যে সুখকর নয় সেটা জানা কথা। তখন এত তলিয়ে ভাবিনি। ভেবেছিল এদের বিয়ে হয়ে গেলে দ্বন্দ্ব মিটে যাবে, তখন নিজেদের রাস্তা পরিষ্কার হবে, কেউ পাকড়া দেবে না। কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা আরও বেশি ঘোলাটে আর জটিল হয়ে গেছে। আপাতত ম্যানেজ করতে উৎপল ইতস্তত করে বলল, আরে না, তেমন কোনো ব্যাপার না। রাত্রি ভাইয়ের দিকে অন্তর্ভেদী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে বলল, আজ আসি তবে। চলে যাবি? আজ থেকে যা দুজন। আজ না ভাইয়া, উনি সবে জ্বর থেকে উঠলেন। এখান থেকে কলেজটা একটু দূরে হয়ে যায়। এই শরীরে এত ধকল নেওয়া ঠিক হবে না। উৎপল মৃদু হেসে বলল। খুব চিন্তা হচ্ছে ইমরোজের জন্য। রাত্রি যেন কিঞ্চিত লজ্জে পেল, মুখ সামান্য আরক্ত হলো। কি ওই লোকের জন্য আমার চিন্তা হবে? কি যে বলো না ভাইয়া, ধুর। এরপর উঠে দাঁড়িয়ে দ্রুত বেরিয়ে যাচ্ছিল। এরপর আবার বলল, মানবিকতা বলে একটা জিনিস আছে, তুমি আমাকে চেনো না ভাইয়া? উৎপল উপলব্ধি করলো, মুখে যাই বলুক মনে সূক্ষ্ম হলেও একটা অনুভূতি জন্মাচ্ছে।
সেটা লুকাতে চাইছে বলেই বারবার অজুহাত দিচ্ছে। ওর ভালো লাগলো, ভেতরের অপরাধবোধ কিছুটা যেন কমলো। যাক, ওর প্রিয় একমাত্র ছোট বোনটা ভালো আছে। কিন্তু সব জানলে? রাত্রি, রাত্রি ঘুরে তাকালো। কিছু বলবে? ধর আমি যদি কোনো ভুল করে থাকি তোর সাথে, তুই কি আমাকে ক্ষমা করতে পারবি? কি ভুল আমার সাথে? ভাইয়া, তুমি আমার সাথে ভুল কিছু করবে এটাও আমাকে বিশ্বাস করতে হবে? বলে এগিয়ে গেল রাত্রি। কি হয়েছে বলবে? ডিস্টার্ব? বিশ্বাসও কখনো কখনো গলার কাটা হয়ে দাঁড়ায়। আজকের আগে উৎপল সেটাও উপলব্ধি করতে পারেনি। এই বিশ্বাস যে নিজের হাতে ভেঙেছে। প্রবল অনুশোচনায় আরও মন জুড়ে হাল বিস্তৃত হলো। কোনো মতে বলল, কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। খুব ভালো থাক। রাত্রি কয়েক মুহূর্ত উৎপলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীর পায়ে বেরিয়ে এলো। বাইকে সে খোলা বইয়ের মতো পড়তে পারে। আজ মনে হচ্ছে কিছু একটা যেন ঠিক নেই, ঠিকঠাক পড়তে পারছে না যেন। কিছু অক্ষর আচমকাই দুর্বোধ্য ঠেকছে। ইমরোজকে আজ বাইক নিতে দেয়নি রাত্রি। বাড়ি থেকে বেরিয়ে ওরা রিকশায় উঠল। শীতের রাত, ল্যাম্পপোস্টের ঘোলাটে কুয়াশা আচ্ছন্ন আলো কেমন মায়া ছড়িয়ে রেখেছে চারিদিকে। চাঁদটাও ঘোলাটে। রিকশায় পাশাপাশি বসেছে ওরা। রাত্রি শাড়ি পরেছে আজ, হাতে কাছের চুড়ি ঝিনঝিন শব্দ, কানে যেন মিষ্টি সুরের ঝংকার তুলছে ইমরোজের। আপনার শরীর ঠিক আছে এখন? বুঝতে পারছি না, মনে হচ্ছে জ্বর আবার আসছে। তড়িৎ বেগে রাত্রি নিজের কাছের চুরি পরা হাতটা ইমরাজের কপালে রাখলো জ্বর পরিমাপের জন্য। ইমরাজের ভেতরে হঠাৎ কি যেন হয়ে গেল। মনে হলো মুহূর্তটা এখানেই থেমে যাক। না, জ্বর নেই, খারাপ লাগছে। ভেতরে ভেতরে আছে বোধহয়, বড্ড শীত লাগছে। কেন যে ইমরোজ মিথ্যাটা বলো? রাত্রির আলতো স্পর্শ চাইছিল বোধহয়। একটা মিথ্যা আড়াল করতে দ্বিতীয় মিথ্যাটা বলো। তবে ফলাফল যা হলো তা রীতিমতো অপ্রত্যাশিত। রাত্রি ওর গায়ের শালটা খুলে ইমরোজকে ধরিয়ে দিয়ে বলল, এটা গায়ে জড়িয়ে নিন ভালো করে। কিছুক্ষণ ধরে যেন অন্য একটা রাত্রিকে আবিষ্কার করেছে ইমরোজ। অমন পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা রাত্রির ভেতরে অন্য একটা সত্তা। একই মানুষের ভেতরে কত রকম শেড থাকে, দ্বৈত সত্তা ধরনের কোনো মনোব্যাধিতে আক্রান্ত নাকি এই মেয়েটা? সন্ধিয়ান হলো ইমরোজের। না না, আপনি তো সোয়েটার পরেননি, অনেক ঠান্ডা ওয়েদার। আমি আপনার মতো গাধামো করে জ্বর বাঁধাইনি, অতটাও ঠান্ডা নয়। বলল বটে, কিন্তু শাল খোলার পরে মৃদু কাঁপছে রাত্রি। ইমরোজ বলল। ইমরোজ বুঝলো সেটা। ওর কথাই রাগ হলো যদিও, কিন্তু কাজের মধ্যে অদ্ভুত মায়া জন। ইমরোজ একটা দুঃসাহসিক কাজ করে বসলো। নিজের শাল জড়িয়ে তার অপর অংশটুকুতে রাত্রিকে আবৃত করে নিল। ওর একটা হাত তখন রাত্রির কাঁধে। শাল যাতে পড়ে না যায় সেটা নিশ্চিত করার জন্য রাত্রি কড়া চোখে তাকাতেই সে বলল, আপনি আমাকে গাধামোর সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। গাধামো করলে একটু বোধ আছে যে নিজের ভালোর জন্য আরেকজন কষ্ট করছে, সেটা দেখেও তার প্রতিকার না করে বসে থাকবো। বুঝেছি, অনেক মানবিক মানুষ আপনি। কেন জানে না রাত্রির এই কুয়াশার চাদরে ঘেরা রাত, নিচিপ ল্যাম্পপোস্ট আর মৃদু স্নিগ্ধ আলো, ঘোলাটে চাঁদের মৃদু জ্যোৎস্না, হুট খোলা রিক্সা, তার পাশ ঘেঁষে বসে একে শালে দিয়ে আবৃত করে আলতো হাতে জড়িয়ে থাকা মানুষটা, সমস্ত কিছুকে ভালো লাগলো। ভীষণ ভীষণ ভালো। রাত্রির কথার ঈষৎ খোঁচায় ব্যথিত হয়ে ইমরোজ হাত সরিয়ে নিতে যাচ্ছিল। রাত্রি ইমরোজের হাতটা ধরে রাখলো। শালটা ছোট, তাই কিছুটা সরে এলো ইমরোজের দিকে। কাজটা কেন করলো সে জানে না, শুধু জানে ভালো লাগছে এই কেয়ার করাটা। মুখে কাঠিন্য সরিয়ে মৃদু হাসি রেখা ফুটল অবচেতনী। ইমরোজ আশ্বস্ত হয়ে একবার তাকালো ওর মুখের দিকে। মনে হলো এই মেয়ে জাটল হতে পারে, তবে হাসিটা ভীষণ মিষ্টি। কেমন মহাবিষ্ট হয়ে গেল ইমরোজ অবচেতনী। ইমরোজের মনে হলো অব্যাখ্যায় কত কি যে ঘটে যায়। মুহূর্তটা যেন পরাবাস্তব, বৈজ্ঞানিক কল্পকাহিনীর সেই প্যারালাল ইউনিভার্সে ঘটা কোনো ঘটনা যেন। দুজনে অদ্ভুত নৈশব্দের বাঁধনে আটকে গেছে যেন। অথচ নৈশব্দের ভিড়ও কত অদৃশ্য অব্যক্ত কথার আনাগোনা।
রাত্রি আর ইমরোজ ফেরার পরে ওদের হাসি খুশি দেখে ভীষণ ভালো লাগলো আনোয়ারার। তার মনটা প্রফুল্ল হয়ে উঠল। মনের উপরে জোর দেওয়া তার পছন্দ নয় কোনো কালেই, কিন্তু কখনো কখনো সন্তানের ভালোর জন্য একটু শক্ত হয় যায় বলে মনে হলো। তোমরা খেয়েছো মা? হ্যাঁ রে, ওষুধ? খেয়েছি। তোর শরীর ঠিক আছে এখন? রাত্রি উত্তর দিল। এখনো পুরোপুরি ঠিক নেই মা, রিকশায় জ্বর জ্বর লাগছিল বললেন। ইমরোজ মুহূর্তেই অপ্রতিভ হয়ে যেতে তিনি বুঝে নিলেন বিষয়টা। বলেন, কক্সবাজারের ওয়েদার ওর সহ্য হয়নি, সেই জন্যই মনে হয় তোর সেবা যত্নে ছেলেটা সুস্থ হয়ে উঠেছে। রাত্রি কেন জানে না কিঞ্চিত লজ্জাবোধ করল। সে প্রসঙ্গ পরিবর্তন করে বলল, মা, স্পেইতার বিয়ের বিষয়টা আবার শুরু করব ভাবছিলাম। হাতের কাজ বুঝিয়ে রেখে তো লাভ নেই। হ্যাঁ, সেই ভালো মা, তুই যখন দায়িত্ব নিয়েছিস আমি নিশ্চিন্ত। ইমোটা তো কাজেরই না। মা তুমি কিন্তু আমাকে খোঁচাচ্ছ। সত্যি কথা খোঁচাই লাগে, বউকে দেখে কিছু শেখ। এখন যদি একটু বুদ্ধি হয় ঘটে। রাত্রি হেসে ফেল। ওর হাসি দেখে ইমরোজের পুরনো রাগের খানিকটা ফিরে এলো। ওনাকে দেখে শিখতে হবে। এখন কি শিখবো ঘটকালি? করে দেখান পারলে। মুখ দিয়ে বলার সময় অনেক কিছু বলা যায়, করতে গেলে দৌড় বোঝা যায়। আবার লোকটা ওকে ওর প্রফেশন নিয়ে খোঁজা দিয়েছে, সেটা চুপচাপ হজম করার মতো রাত্রি নয়। আপনি বলতে চাইছেন এখন যদি আমি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে চাই তাহলে আমাকে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে পার্টিসিপেট করে প্রেসিডেন্ট হতে হবে, নইলে সমালোচনা করতে পারবো না? অকাট্য যুক্তিতে রাত্রি খানিকটা দমে যাচ্ছিল। একটু সময় নিয়ে উত্তর দিল, তার প্রয়োজন হবে না, কিন্তু প্রপার ক্রিটিসাইজ করার জন্য ওই বিষয়ে ন্যূনতম জ্ঞান তো থাকতে হবে মাথায়, নইলে সমালোচনাটা ফাঁপা আর অন্তঃসার শূন্য মনে হবে। বলে ভেতরে চলে গেল রাত্রি। এই লোক জীবনেও ভালো হবে না। অপরদিকে ইমরোজের মনে হলো সেদিনের পরে আবার যে কেন মেয়েটার দুর্বল জায়গা নিয়ে কথা শোনাতে গেল। একটু আগের মুহূর্তটা এত সুন্দর ছিল, তার রেসটা গড়বড় করে দিল। আনোয়ারা বলেন, যা ঘরে যা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পুরনো মুরব্বীরা বলতেন, ভুল বলেননি কিন্তু। তুমি সব সময় ওর পক্ষ নাও কেন মা? আমি তোমার ছেলে, এখন আমি তোমার পর হয়ে গেছি। আনোয়ারা ছেলের মাথায় হাত দিয়ে হেসে বলেন, রাত্রির কথাটা ভেবেছিস? শুধু রাত্রি না, প্রত্যেকটা মেয়েকে বিয়ের পর নিজেদের চেনা জগৎ, কমফোর্ট জোন ছেড়ে চলে আসতে হয় সম্পূর্ণ অপরিচিত একটা পরিবেশে। অ্যাডজাস্ট করতে হাজারটা কম্প্রোমাইজ করতে হয়। তোকে তো নিজের রুমটা ছাড়া আর কিচ্ছু এখনো অবধি কম্প্রোমাইজ করতে হয়নি, তাই বুঝিস না। রাত্রি আমাদের ভরসায় এখানে এসেছে। ওকে পুরোপুরি না পারি অন্তত নিজেদের জায়গা থেকে কিছুটা হলেও কমফোর্ট জোন দিতে পারবো না আমরা? চেষ্টা করা উচিত না? ইমরোজ আর কিছু বলল না। মার কথাগুলো ওর মাথার প্রবল আলোড়ন তুল। সত্যি তো সে এভাবে ভেবে দেখেনি। কদিন পরে ইস্পিতার বিয়ে হবে, তখন ওর হাজবেন্ড যদি ওর মতো আচরণ করে সে নিজেই তো মেনে নিতে পারবে না। ভাবতে ভাবতে ধীর পায়ে সে নিজের ঘরে এলো। রাত্রি মুঠোফোনে কথা বলছিল। আন্টি চিন্তা করবে না, ভাইয়া অমত করবে না। তাছাড়া মাও জানিয়েছেন তার শোভাকে পছন্দ হয়েছে, একেবারে এঙ্গেজমেন্ট। অপর প্রান্তে কথাগুলো ইমরোজ শুনতে পাচ্ছে না। রাত্রি মনোযোগ দিয়ে শুনছিল। এরপর বলল, আমি বুঝতে পেরেছি আন্টি, তবুও পাত্র পাত্রী একবার সরাসরি কথা বলে নিলে ভালো হতো না? ঠিক আছে আন্টি, আমি বাসায় কথা বলে আপনাকে জানাবো। ইমরোজ কথা বলার সুযোগ পেল না। রাত্রি তার মাকে কল দিল। মা শোনো, শোভার মা কল করেছিলেন। আন্টি চাইছেন দেখতে যাবার দিনেই একটা চূড়ান্ত ব্যবস্থা হোক। আসলে দেখে এসে রিজেক্ট করা বিষয়টা অপমানজনক হয়ে যায়। ওনার কথাটাও ফেলে দেবার মতো না। তুমি কি বলো? আমি তোর বাবার সাথে কথা বলে জানি। মায়ের সাথে কথা বলতে বলতে মোবাইলটা কান থেকে নামাতে ইমরোজ বলল, উৎপলের নিজের মতামত ছাড়াই ওর বিয়ে ঠিক করে ফেলেছেন। ওর তো অন্য পছন্দ থাকতে পারে। নেই, থাকলে সবার আগে আমি জানতাম। তারপরেও কনফার্ম হবার জন্য আমি ওকে আজকেই জিজ্ঞেস করেছিলাম, নাই করে। তারপরও আপনারা স্পৃহাকে জিজ্ঞেস করেছিলেন? করেননি তো। নিজেরা যা করেননি সেটা নিয়ে দয়া করে জ্ঞান কপচাবেন না। কথার শ্রীসাত নেই এই মেয়ের। জ্ঞান কপচাবেন না। রুচিশীল মানুষ এভাবে কথা বলে? ইপসিতা বাচ্চা একটা মেয়ে, ও এসবের সময় পায়নি, তাই জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি।
বাচ্চা মেয়ে, তাহলে বিয়ের জন্য উতলা হচ্ছেন কেন? আগে বড় হোক, তারপর ভাববেন। ইমরোজ প্রসঙ্গ পরিবর্তন করে বলল, আমার ওষুধ নিয়ে যাইনি, ওই বাড়িতে আপনি রেখেছিলেন, দেবেন প্লিজ। দিচ্ছি। রাগ চেপে নিলিপ্ত গলায় কথাটা বলে গ্লাসে পানি ঢেলে ওষুধ বের করে ইমরোজকে দিল সে। থ্যাংক ইউ রাত্রি। হেসে বলল ইমরোজ। গরু মেরে জুতো দান করার দরকার নেই। অভিমানী গলায় বলল রাত্রি। রাগলে আপনাকে ভীষণ সুন্দর লাগে রাত্রি। ইমরোজ স্ত্রীর মানভঙ্গনের উপায় খুঁজে না পেয়ে মুখে যা এলো বলে ফেলল। আশ্চর্য হয়ে দেখলো মেয়েটা সত্যিই হেসে ফেলল এবার। নিটল প্রশান্তিদায়ক স্নিগ্ধ মিষ্টি হাসি। আপনি যখন অপ্রস্তুত হয়ে কিঞ্চিত বোকা বোকা আচরণ করে ফেলেন, তখন আপনাকে ভীষণ কিউট লাগে ইমরোজ। একদম আদুরে বেড়াল ছানার মতো কিউট। বলে আদর করে ছোট্ট শিশুদের যেমন গাল টিপে দেয় তেমন করে ইমরোজের গাল টেনে দিল রাত্রি। ইমরোজ একই সাথে লজ্জা পেল কিঞ্চিত, রাগ হলো অনেকটা। তবে সবচাইতে আশ্চর্যজনক এবং ভয়াবহ ব্যাপারটা হলো ওর ভালো লাগলো। আমি মোটেও বোকা বোকা আচরণ করি না। আর বেড়াল ছানা মানে? বেড়াল ছানা মানে বেড়ালের বাচ্চা। আপনি দেখছি বাংলাতেও ভীষণ কাঁচা। পড়ান কিভাবে? দুষ্টু হাসি রাত্রির চোখে মুখে। আপনি ভীষণ যাচ্ছে তাই। আপনিও? ইমরোজকে জ্বালাতে ওর এত ভালো লাগে, সত্যি সত্যি আদরে লাগে। তখন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মুখ ফুলে ইমরোজকে ফুঁসতে দেখে রাত্রি শব্দ করে হেসে ফেল। ইমরোজ আরও বিরক্ত হলো। কোনো মানে হয়? একদম হাসবেন না। এখানে হাসতে বারণ বুঝি? কই কোথাও নিষেধাজ্ঞার সাইনবোর্ড তো দেখছি না। ইমরোজ কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। রাত্রু তখন মাথা দুলিয়ে দুলিয়ে হাসছে। ফাজিল মেয়ে। কথাই প্যাকেট না হয়ে থাকা ইমরোজের অস্পষ্ট স্বরে বলা কথাটা অবশ্য রাত্রি কান পর্যন্ত এলো না। মায়ের কাছ থেকে বিয়ের কথা পাকাপাকি হবার কথা শুনে মাথায় একসাথে হাজারটা বজ্রপাত হলো উৎপলে। সে ইস্পিতাকে কল দিয়ে বলল, আজই দেখা করো, আর্জেন্ট। ইস্পিতার জন্য যে দুজন পাত্র শর্ট লিস্টেড ছিল আগে, এর মধ্যে একজন ইতিমধ্যে বিয়ে করে ফেলেছে। একজনের সাথে কথা হয়েছে, সাথে নতুন বায়োডাটা আর জাহিদের দাও ক্যারেক্টার সার্টিফিকেট থেকে আরেকজনকে সিলেক্ট করেছে। রাতে নতুন ক্লায়েন্টদের সাথে আজ একটা মিটিং ফিক্সড করেছে রেস্টুরেন্টে। ইমরোজ যাচ্ছে সাথে। ইমরোজ তাড়া দিয়ে বলল, আপনাদের তো আবার রেডি হতে কমপক্ষে 1 ঘন্টা লাগে। এখনই শুরু করে দিন, নইলে দেরি হয়ে যাবে। আমাদের মানে? বুড়ুকুচকে প্রশ্ন করলো রাত্রি। মেয়েদের। রাত্রি ইমরোজের দিকে কিছুটা এগিয়ে এসে বলল, অনেক এক্সপেরিয়েন্সড মানুষ তো আপনি। মেয়েদের রেডি হবার সময়ের উপরেও পিএইচডি করে ফেলেছেন মনে হচ্ছে। নর্মাল কমন সেন্স থাকলে এটা বোঝা যায়। আজকে দুজন একসাথে রেডি হতে শুরু করব, দেখি কারটা আগে হয়। ওকে? ইমরোজ আত্মবিশ্বাসী গলায় বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার আগে রেডি হতে পারবেন? ইম্পসিবল। চ্যালেঞ্জ দিচ্ছেন? সানন্দে, আমি কখনো চ্যালেঞ্জ হারিনি। হারলে কিন্তু পেনাল্টি আছে। কি পেনাল্টি? যে জিতবে তার বলা একটা উইশ পূরণ করতে হবে। যেমন? ভাবতে থাকুক, আমি আমারটা ভাবছি। ওকে, শুরু হোক তবে। রাতে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে জামাটা পাল্টে নিল। এরপর মুখে ময়শ্চারাইজার লাগিয়ে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে চুলটা আঁচড়ে নিল। ড্রেসিং টেবিল দখল করে রাখা ইমরোজ তখন হাতে ঘড়ি পড়ছিল। চুল আঁচড়ানো, পারফিউম দেওয়া বাকি। চলুন চলুন। ইমরোজ ভূত দেখার মতো চমকে উঠল, বিস্মিত গলায় পড়ল, আপনি রেডি? কি করে সম্ভব? হ্যাঁ, কেন আপনার বাকি এখনো? যেন কিছুই বোঝেনি এমনভাবে বলল রাত্রি। হ্যাঁ, ওই আর একটু। তার মানে আপনি হেরে গেছেন? অল্পের জন্য। হার মেনে নিতে কষ্ট হচ্ছে ইমরাজের। হার তো হারই হয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। যে আগে ফিনিশিং লাইন ক্রস করে সেই জয়ী হয়। 1 সেকেন্ড পরে এলেও সে সেকেন্ড। যৌথভাবে জয়ী হয় না, জানেন না? দুষ্ট হাসি রাত্রির চোখে মুখে। ইমরোজ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, আমাকে এখন কি করতে হবে? সেটা ক্রমশ প্রকাশ্য। এখন চলুন তো, এমনিতেই দেরি করে ফেলেছেন। এখন কথা বলে নষ্ট করার মতো সময় নেই। এই মেয়ে ভীষণ বিপজ্জনক। তার একটা ইচ্ছেপূর্ণর বাধ্যতার ঝুঁকি মাথায় নিয়ে হতাশ ইমরোজ বেরিয়ে এলো। রাত্রি মনে মনে হাসছে ভীষণ। আনোয়ারার ব্যাংকে কাজ আছে, তিনি আগেই বেরিয়ে গেছেন।